ওকে, আসেন আমরা আগাই। আচ্ছা, ঠিক আছে, আমি এখন জুমে চলে আসছি, so আমি এখন আপনাদের সব কথা শুনতে পাচ্ছি হোপফুলি। কুল কুল কুল, ঠিক আছে। স্টে পজিশন। ওকে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করব। স্টার্ট করার আগে আপনাদের হচ্ছে একটু ওভারভিউ দিয়ে নিই আমাদের কি কি পড়া হয়েছে এবং কি কি নিয়ে। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আপনাদের অলরেডি আজকে হচ্ছে থার্ড লেকচার শুরু হবে এই চ্যাপ্টারে। তো আমরা যেহেতু আর আগে দুটো লেকচার পড়েছি, সেই আগে দুটো লেকচারের মধ্যে আমরা অনেকগুলো কন্টেন্ট কভার করেছি। হ্যাঁ, আল্লাহর রহমতে যা যা দরকার আমি সবই কভার করে দিয়েছি। আজকে আমাদের হচ্ছে যে ফর্মুলা অনেকগুলো ডিরাইভ করব। তো আজকের পড়া থেকে অ্যাকচুয়াল মজার পড়া স্টার্ট হবে বলতে পারেন, যেটা আমাদের ফিজিক্সের একদম বেসিক জিনিস। তো বিফোর উই স্টার্ট, আপনাদেরকে একটা গল্প বলে তারপরে আজকে পড়াশোনা স্টার্ট করব। গল্পটা হচ্ছে, আমি যখন ক্লাস এইটে পড়ি, তখন হচ্ছে যে আমাদের জিএসসি পরীক্ষা ছিল। কি পরীক্ষা বলো তো? জিএসসি পরীক্ষা। তোমাদের জিএসসি পরীক্ষা হয়েছে? হয় নাই? আমি আমার লাইফে চারটা বোর্ড এক্সাম দিছি। চারটা বোর্ড এক্সামের মধ্যে আমার হচ্ছে যে জিএসসি পরীক্ষা ছিল হচ্ছে একটা ক্লাস এইটের পরীক্ষা, ক্লাস ফাইভে ছিল আমার পিএসসি, এইটে হয় জিএসসি। তো জিএসসি পরীক্ষা, এখন আমার স্কুল ছিল সেন্ট জোসেফ। তোমার সেন্ট জোসেফ চিনো? সেন্ট জোসেফ চিনো না মনে হয়। আচ্ছা, ঠিক আছে, সেন্ট জোসেফ হচ্ছে মোহাম্মদপুরে, বেশ ফেমাস একটা স্কুল অনেস্টলি। তো তোমরা যারা হচ্ছে যে বিভিন্ন বাংলা ব্যান্ডের গান শুনো, যেমন কি বলে এটাকে, ওয়ারফেজ, আর্টসেল, এদের বেশিরভাগের হচ্ছে যে লিড গিটারিস্ট সিঙ্গার হচ্ছে সেন্ট জোসেফের। তোমরা তাহসানকে চিনো তাই না? তাহসানকে চিনো না? চিনো? তাহসান হচ্ছে যে কিন্তু সেন্ট জোসেফের ছিল, জোসেফাইট। ইনফ্যাক্ট সেন্ট জোসেফের অনেকেই আছে, যেমন তোমার নাহিদকে চিনো, যে সমন্বয়ক নাহিদ এখন উপদেষ্টা, সেও কিন্তু সেন্ট জোসেফের। তো সেন্ট জোসেফের অনেকে আছে। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তো আমরা হচ্ছে যে যখন সেন্ট জোসেফে ছিলাম, সেন্ট জোসেফ তো বয়েজ স্কুল। তো ক্লাস এইটে জিএসসি পরীক্ষার সময় আমাদের সিট পড়ছে হচ্ছে যে আম, মোহাম্মদপুর গভর্নমেন্ট কোন একটা স্কুলে। তো সিট পড়ছে হচ্ছে যে তোমার প্রিপারেটরি গার্লস এর পাশে। আমরা অনেক খুশি হয়ে গেছি, মেয়েদের পাশে সিট পড়ছে, খুব এক্সাইটেড আমরা এক্সাম দেওয়ার জন্য। বিশ্বাস করো, এত এক্সাইটেড এক্সাম দেওয়ার জন্য আমি কখনো কাউকে দেখি নাই। তো সবাই খুব খুশি, খুব খুশি মনে হচ্ছে এক্সাম দিতে চায়। তো সবাই এক্সাম দিতে হচ্ছে যে এখন মানে যাচ্ছে। তো এরকম এক্সাম দিতে যাচ্ছে। তো এখন এখন আমাদের যে যখন আমরা জিএসসি পরীক্ষা দিই, তখন আমাদের একটা সাবজেক্ট ছিল কৃষি। তো কৃষি সাবজেক্ট তোমাদের মনে হয় না আছে? তো কৃষি সাবজেক্ট আছে, এখন কৃষিতে আমাদের পরীক্ষা হবে। তো কৃষিতে যখন পরীক্ষা হবে, আমাদের এর আগে তো সব সাবজেক্ট শেষ, কৃষি লাস্ট পরীক্ষা। তো কৃষি লাস্ট পরীক্ষা, তো আমার পাশে যে মেয়ে বসে সাদিয়া, ওকে আমরা যখন মানে ওকে আমি হচ্ছে যে অন্যান্য এক্সামে টুকটাক হেল্প করছি। আমি প্ল্যান করে রাখছি সাদিয়ার কাছ থেকে আমি কৃষিতে হেল্প নিব, কারণ আমি কৃষি পারি না। এখন আমাদের সময় 40টা অবজেক্টিভ, কয়টা অবজেক্টিভ আসে? 40টা অবজেক্টিভ আসে। এখন 40টা অবজেক্টিভ আসে, আমি প্রথম 20 মিনিটে, সরি, প্রথম 5 মিনিটে দেখি 20টা অবজেক্টিভ পারি, আমি 20টা ধুমধাম দাগাই ফেলছি। আর বাকি তো 20টা পারি না। এখন, আর আমারও দোষ না ভাই, আমাদের প্রশ্ন আসে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রত্যেক দিন কয় কেজি ঘাস খায়। আমাকে বলো, ব্ল্যাক বেঙ্গল ছাগল কয় কেজি ঘাস খায়, আমার জানা লাভ আছে? কোনো লাভ আছে আমার জীবনে? নাই। কিন্তু আমাকে এই প্রশ্ন তারা দিয়ে রাখছে। এখন আমি তো ঝামেলায় পড়ে গেছি, ব্ল্যাক বেঙ্গল ছাগল কয় কেজি ঘাস খেতে পারি না। এরকম অনেক কোশ্চেন আছে। তা আমি ভাবছি যে আমি সাদিয়াকে জিজ্ঞেস করতে, আমি সাদিয়াকে ডাকছি, সাদিয়া আপু, সাদিয়া আপু। সাদিয়া বলছে, কি হ্যাঁ বলো। আমি বলছি যে ব্ল্যাক বেঙ্গল ছাগল কত কেজি ঘাস খায়? কয়, হ্যাঁ, কি ছাগল? বলছে ব্ল্যাক বেঙ্গল ছাগল। তো এরকম ছাগলের সাথে রেসিজম করতেছো কেন? আর আমার কি দোষ ভাই? ছাগলের নাম দিছে ব্ল্যাক বেঙ্গল, এটা কি আমার দোষ? না, এটা আমাকে নিয়ে পচাচ্ছে। তো আমি পরে বললাম যে আচ্ছা ঠিক আছে সাদিয়া, ইস্যু তো সেটা না, এখন আমাকে বলো যে 4 নম্বর অবজেক্টিভ কত হবে। তো বলে যে তোমার আর আমার প্রশ্ন তো সেম না। আমাকে, হ্যাঁ, কি বলো, তোমাকে ভুল প্রশ্নে পরীক্ষা দিছে? আমি দাঁড়াই, স্যার স্যার, সাদিয়াকে ভুল প্রশ্ন দেওয়া হয়েছে। সাদিয়া আমাকে বলে, "এই, তুমি কি বলতেছো?" মানে কেন, তুমি ভুল প্রশ্নে পরীক্ষা দিচ্ছ না? তোমাকে নাকি কোশ্চেন আলাদা দিছে? বলো যে না না, তোমার আর আমার তো একই কোশ্চেন আসবে না। আমি বললাম, এটা কেমন কথা? অবশ্যই হচ্ছে যে একই প্রশ্ন পরীক্ষা দিতে হবে, নারী পুরুষ সমতায় আমি বিশ্বাসী, কেন আমরা আলাদা প্রশ্ন পরীক্ষা দিই? বলে না না, তোমার হচ্ছে কৃষি পরীক্ষা, আর আমার গার্হস্থ্য অর্থনীতি পরীক্ষা। আমি বলি যে এটা কেমন কথা? মেয়েরা যদি কৃষি না পড়ে, তাহলে কৃষি প্রধান দেশ বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে? বলছে না না না, এটাই আমাদেরকে গার্হস্থ্য অর্থনীতি পড়তে হয়, তোমাদের কৃষি পড়তে হয়। আমি বলছি না না না, আমি এসব হচ্ছে যে অসমতায় বিশ্বাস করি না। তো সে বলছে যে না দেখো, আসলেই তাই। তাই আমি পরে কোশ্চেন মিলাই দেখলাম, মানে কতটা তেল দেখো, আমি রিটেলের কোশ্চেন নিয়ে আবার পড়তেছি, দেখি একা আসছে সেলাই কত প্রকার। আমি বলি এ কেমন বৈষম্য ভাই? আমাকে দিচ্ছে গরুকে কত কেজি হাড় গুঁড়া খাওয়াইতে হবে, আর ওকে দিচ্ছে সেলাই কত প্রকার। এটা কেমন ধরনের বৈষম্য ভাই? এটা কেমন কথাবার্তা? আমি তো মারা খেয়ে বসে আছি, আর তো কিছু পারতেছি না। এখন সাদিয়ার কাছ থেকে আর সাহায্য পাচ্ছি না, তাই বললাম ঠিক আছে সাদিয়া, কি আর করার, তাহলে তুমি তোমার মতো সেলাই কত প্রকার লেখো, আমি আমার পিছনের বন্ধুকে জিজ্ঞেস করি হাড় গুঁড়া কতটুকু দিতে হবে।
তা আমার পিছনে বসছিল হচ্ছে যে নাম কি, আম, ওয়াসি। তো ওয়াসিকে জিজ্ঞেস করছি, ওয়াসি বন্ধু 4 নম্বর অবজেক্টিভ কত? আমার বন্ধু ওয়াসি হচ্ছে আরেক মগা, সে কি করছে, সে আবার পাশে হচ্ছে যে তার পাশে যে মেয়ে আছে তাকে গুতে বলছে, আপু 4 নম্বর অবজেক্টিভ কি? আমি ও মাই গড, এ দেখি পুরা সব ছাগল পাগল আমার সাথেই বসে আছে, সবাই দেখি একই রকম, এদের সবাইকে এখন আমার আলোর পথে আনতে হবে। তো আমি ওয়াসিকে বুঝাইলাম, দেখ ওয়াসি আসলে ওদের পরীক্ষা আলাদা। ওয়াসি দাঁড়ায় গেছে, স্যার ওকে ভুল প্রশ্ন দেওয়া হয়েছে। আমি আবার ওয়াসিকে দাম বলছি, না বন্ধু, ওর আর আমাদের পরীক্ষা প্রস্তুতি আলাদা, আমরা আলাদা সাবজেক্ট পড়ি। ওয়াসিকে অনেকক্ষণ বুঝাইলাম, বুঝানোর পরে ওয়াসিও হতাশ হয়ে গেল। তারপরে ওয়াসি আবার পিছনের জনকে জিজ্ঞেস করলো, গেস ওয়াট পিছনের জন কি করছে? ও আবার পাশের জনকে বলতেছে, আপু আপু একটু 4 নম্বর অবজেক্টিভটা বলো। এরকম করে জিগ জ্যাগ, আমি পিছনে জিজ্ঞেস করি ডানে যায়, আবার এদিকে আসে ডানে যায়, আবার এদিকে আসে ডানে যায়, জিগ জ্যাগ ফরম্যাটে জিজ্ঞেস করতেছে সবাই। জিজ্ঞেস করতে করতে পরে আমরা বুঝতে পারলাম আমরা ক্লাসে কেউই পারি না। এখন টানা হচ্ছে আমাদের বেঞ্চে 16 জন পরপর ছেলে আমরা। 15, আমাদের একটা সিস্টেম ছিল, সিস্টেম হচ্ছে কি আমাকে যদি না পারি অটোমেটিক পিছনে পাস করতে হবে অবজেক্টিভটা। তো আমরা 4 নম্বর অবজেক্টিভ পারি না, তো পিছনে পাস করতেছি। 16 জনের মধ্যে চিন্তা করো আমরা কতটা বোকা, 16 জনের মধ্যে 15 নাম্বার জন যে পাচ্ছে। তো সে আমাদেরকে ফরওয়ার্ড করতেছে অ্যান্সার, হ্যাঁ, যে 4 নম্বর অবজেক্টিভের অ্যান্সার হচ্ছে কত। আসতে আসতে তো ওয়াসি আমাকে বলছে, দোস্ত 4-এর অ্যান্সার পাইছে। কত অ্যান্সার? 4-এর অ্যান্সার 6। তো আমি দাগেতে গেছি, আমি পিছনে দাগেছি, গালি দিছি একটা, এই বেটা 4-এর অ্যান্সার 6 হয় কিভাবে, অপশনই তো 4টা। ওয়াসি এমন হ্যাঁ করে দাঁড়ায় আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলছি, কি হাসতেছিস কেন, 4-এর অ্যান্সার তো 6 হইতে পারে না, 4-এর অ্যান্সার কত? তো বলে যে বন্ধু আমি তো 4-এর অ্যান্সার এটাই দেখালাম। বলে কি লাগাইছে দেখা তো। আমি ওর ওয়েমার শিটটা নিছি, নিয়ে এখন দেখতেছি, দেখি ওয়াসি 4-এর অ্যান্সার 12 নাম্বার যে অবজেক্টিভ আছে, মানে 4-এর পরে তো এই পাশে 14, 10টা করে হচ্ছে ঘর থাকে, 14 নম্বর অবজেক্টিভে 2 অপশন দাগায় রেখে আছে। আমি ও মাই গড, কাদের সাথে পরীক্ষা দিতে বসছি। দেন পরীক্ষা বাকি 10 মিনিট, আমরা এখনো 20টা অবজেক্টিভ পারি না, কি করতে পারি? পরে আমাদের মাথায় বুদ্ধি আসলো, পরীক্ষার সময় আমাদের রুমের একটা দেয়ালের এখানে ছোট্ট একটা ফাঁকা ছিল, যেটা দিয়ে ওই রুমের হচ্ছে ফ্রেন্ডদের সাথে মানে কথোপকথন করা যায়। আমরা ওই রুম থেকে হেল্প নিয়ে এসে 20টা অবজেক্টিভ সবাই মিলে হচ্ছে দাগাই দিচ্ছি। তারপরে গেস পাট আমরা কত পেয়েছি, 40-এ, 40 আউট অফ 40, কোনো মার্ক কাটা যায় না। এই হচ্ছে যে আমাদের মানে অবজেক্ট বলতে পারো চিটিং এর হচ্ছে যে সিস্টেম, এই আর কি হচ্ছে যে আমাদের অবস্থা। তো এখন লালমাটিয়া পড়ে, আমাদের সময় মোহাম্মদপুর গভর্নমেন্ট কি জানি ছিল একটা, ওই যে কলেজ গেটে যে স্কুলটা আছে ওইটা পড়তো, রেসিডেন্সিয়ালের সোজা পাশে যেটা। সেই হচ্ছে যে আমাদের কাহিনী, যে আমরা অনেক ফান করতাম। বাট তোমাদের গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে চিটিং ট্যাকটিক শিখাচ্ছে না, গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের এসএসসি তে, বলতেছি না তোমার চিটিং টিটিং করবা, এটা ভালো জিনিস না, বাট এটা নিয়ে ওয়ারিড হয়েও না। চেষ্টা করো তুমি যখন এক্সাম দিচ্ছ তুমি যেন হচ্ছে যে প্রপারলি পরীক্ষা দিতে পারো। চিটিং করে এক্সাম দিয়ে লাভ নাই, চিটিং করে এক্সাম দিতেই হয়, সেটা তুমি পরে চিন্তা করে বাবা যখন তোমার জীবন বরণ খেলা। এখন তুমি যতবার আমার কাছে পরীক্ষা দিবা, খামাখা মনে করো তুমি খাতা পাশে নিয়ে পরীক্ষা দিচ্ছ, এটা করো না, এটা করে তোমার কোনো লাভ নাই। এটা করে তোমার লাভ নেই, বিকজ তাহলে তুমি নিজের মতো ঠিক মতো নিজেকে চর্চা করতে পারতেছো না। গতকাল এক্সামে যদি তুমি 30 মার্কের পরীক্ষায় যতটুকু তুমি নিজে থেকে দিচ্ছ ওইটাই তোমার অরিজিনাল মার্কস, আমি তো যে দেখতে পারবো না তুমি আসলে কিভাবে পরীক্ষা দিচ্ছ। তো আমি যেন কোয়েশ্চেনটাই সেট করছি এমন ভাবে যেন তোমার মানে বেশিরভাগ ম্যাথমেটিক্যাল টার্ম থেকে তুমি যেন ডিরেক্টলি অ্যান্সার করতে না পারো মুখস্থ বিদ্যার মতো। বাকিটা যতটা হচ্ছে যে সম্ভব, বাট আমি আশা করি তোমার সৎভাবে পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, আমরা আগাই। এই হচ্ছে যে আমাদের কাহিনী। এসএসসি চিটিং এর টিপস দেন, তোকে মাইট দিব বেটা, আমি ভিতরে এসে তোকে মাইট দিব, তুই পর। যেটা বলতেছিলাম, অ্যাকশন, আমাদের অনেক হচ্ছে যে আলোচনা হয়েছে। আমরা আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে আমাদের মন্দন আমরা পড়েছি লাস্ট দিন, আমি একটু জাস্ট ওভারভিউ দিয়ে নিই। আমরা টোটাল 3টা টপিক পড়েছি, আমরা দূরত্ব সরণ বা হচ্ছে যে আমাদের ডিস্টেন্স ডিসপ্লেসমেন্ট পড়েছি, আমরা ভেলোসিটি বা হচ্ছে যে বেগের অনেকগুলো পার্ট পড়েছি, আমরা ত্বরণ মন্দন বা হচ্ছে যে এক্সিলারেশন এবং ডিএক্সিলারেশন পড়েছি। আজকে আমরা আরো হচ্ছে যে ইনডেপথ এনালিসিসে যাব, এবং আজকে আমাদের অনেকগুলো ফর্মুলা হচ্ছে যে আমরা একটা একটা করে দেখব, এবং আজকে আমাদের পড়াশোনার মধ্যে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আসবে। তো চলেন আমরা দেখি এখানে কি কি ধরনের আলোচনা এখন হচ্ছে করা যেতে পারে। আমরা বিভিন্ন ফর্মুলা হচ্ছে ডিরাইভেশনে চলে যাই, চলো। বাইরে তোমাদের ফিজিক্স যে কনসেপ্ট বুকটা হবে সেটা ইনশাল্লাহ রঙিন বই হবে। কেমিস্ট্রিটা আমি রঙিন বই দিতে পারি না, বিকজ তাহলে বইয়ের দাম এক্সিডিংলি বেড়ে যেত। দেখা যেত বইয়ের দাম, তাহলে আমি এখন 520 রাখতে পারছি, তখন বইয়ের দাম 700 হয়ে যেত, যেটা আসলে আমার কাছে মনে হচ্ছে তোমাদের জন্য কষ্টকর হয়ে যাবে। বাট ফিজিক্সের কনসেপ্ট বুকটা আমাকে রঙিন দিতে আমি নিজে থেকেই চাই, বিকজ তাহলে তোমরা অনেক পড়ে মজা পাবা। তো আশা করি ফিজিক্সের বইটা তোমরা অনেক মানে খুশি হবা বইটা হাতে পেয়ে। আসেন আমরা আগাই। আমাদের হচ্ছে যে আমরা হচ্ছে যে মন্দন ত্বরণ পড়েছি, আজকে আমরা পড়বো হচ্ছে, লেখেন, টপিক লিখে ফেলেন, টপিক 2, লেখেন গতি সংক্রান্ত ফর্মুলা, বা লেখেন ফর্মুলা রিলেটেড টু কি বলে এটাকে, মোশন, গতি সংক্রান্ত ফর্মুলা।
ফর্মুলা রিলেটেড টু মোশন। আচ্ছা, আপনারা অনেকে আমাকে একটু ইনবক্সে জিজ্ঞেস করছিলেন যে ভাইয়া আমাদের তো বইয়ে প্রথম দিকে যে বিভিন্ন প্রকার গতি আছে এটা পড়াবেন কিনা। আমি পড়াবো, কোনো সমস্যা নাই। আগে আমি আজকে ফর্মুলা পড়াই নেই, ওইটা আমি পড়াই দিব। ওটা তো আধা ঘন্টার পড়া, ওটা আমি জিনিসের সাথে বুঝাই দিব, ডোন্ট ওয়ারি। বাট আগে আমি এটা শেষ করে নিই, এটা বুঝলে তোমাদের জন্য অনেক কিছু ইজিয়ার হয়ে যাবে। আসেন আমরা হচ্ছে যে এটাতে চলে যাই, যে বিভিন্ন গতি সংক্রান্ত হচ্ছে যে কি কি জিনিসপত্র আছে। ত্বরণ বেগ পড়েছি আমরা, গড় বেগ পড়েছি, মন্দন পড়েছি। আমরা কি ত্বরণের একক আর মাত্রা লিখেছিলাম লাস্ট দিন? ত্বরণের একক আর মাত্রা পড়েছে, আচ্ছা ত্বরণের একক মাত্রাও পড়েছে, সমস্যা নেই, কিছু বাদ নাই আর। আমাদের এখন যেটা লাগবে সেটা হচ্ছে গতি সংক্রান্ত বিভিন্ন ফর্মুলা। ওকে, তো আমাদের গতি বা মোশনের ক্ষেত্রে, গতি বা মোশনের ক্ষেত্রে আমরা এই তিনটা ফর্মুলা দেখতে পাবো। প্রথমে আছে আমাদের গড় বেগ, বা যেটাকে আমরা বলি অ্যাভারেজ ভেলোসিটি। তারপরে আছে আমাদের সমবেগ, যেটাকে আমরা বলবো ইউনিফর্ম ভেলোসিটি। আপনাদের মধ্যে এমন কেউ আছেন আজকের ক্লাস করার আগে আগের দুটো ক্লাস করেন নাই? কারণ তাহলে কিন্তু আপনি বুঝবেন না। আমি এই জন্য একটু রেকমেন্ড করব, অবশ্যই যখন আপনি লাইভ ক্লাসে জয়েন করবেন আগের ক্লাসগুলো শেষ করে তারপর জয়েন করবেন। নাহলে যেটা হবে, আপনারা ক্লাসের টাইমটুকু ওয়েস্ট হবে। তো অবশ্যই আগের ক্লাসগুলো যেন করা থাকে, হ্যাঁ। সমত্বরণ, ইউনিফর্ম এক্সিলারেশন। তোমরা আমার অফলাইন ক্লাস করো না? অফলাইন ক্লাসে আমরা অনেক মজা করি আসলে। অনলাইন ক্লাসে তো মজা করার সুযোগ নেই, অফলাইন ক্লাসে অনেক মজা হয় আসলে। আগাই। এখন এই জায়গায় এস ইজিক্যাল টু, আমাদের ফর্মুলাগুলো লিখে রাখি আমরা যদি এগুলো ডিরাইভ করব, বা এগুলো হচ্ছে যে আমরা সূত্র প্রতিপাদন করব। এটা হচ্ছে এস ইজিক্যাল ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, আর এটাকে আমরা বলি ভি অ্যাভারেজ, হ্যাঁ। এটাকে বলা হয় সামেশন অফ এস বাই সামেশন অফ টি। এটা চিহ্ন হচ্ছে সামেশন, মানে টোটাল। ওকে, ইউনিফর্ম সমবেগের মধ্যে ফর্মুলা একটাই, এস ইজ ইকুয়াল টু ভি ইন্টু টি। আর সমত্বরণের ক্ষেত্রে ফর্মুলা অনেকগুলো। প্রথমে আছে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস, সরি এটা না, প্রথমে ফর্মুলা আছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তারপরে হচ্ছে যে এস ইজ ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। আর এস টি এথ, এটা ইজ ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। ঠিক আছে, দেখেছেন বাচ্চারা? মোহাম্মদপুরে ফিজিক্স ব্যাচ খুলেন না ভাই, আমি মাফ চাই, দোয়াও চাই। ইংলিশ ভার্সন আছে, ইংলিশ ভার্সনের কি বই আসবে? ইংলিশ ভার্সনের বইগুলো আসতে একটু লেট হবে বাবা, কারণ বাংলা ভার্সন শেষ না করে ইংলিশ ভার্সনে আমি যেতে পারছি না। হুম। আচ্ছা থেকে ম্যাথ, হ্যাঁ ভাই আগের ক্লাসগুলো কোথায় পাবো? আগের ক্লাসগুলো কেন গ্রুপে, তোমাদের গ্রুপে অ্যাড দিয়েছে বাবা। গ্রুপে অ্যাড না থাকলে হচ্ছে যে আম, কি বলে এটাকে, গ্রুপ চ্যাটে একটা মেসেজ দাও, তাহলে পেয়ে যাবেন। লাস্টে কি লিখছি? এস টি এথ, টি এথ, টি এথ। আচ্ছা আমি একটু বড় করে লিখি। এটা হচ্ছে টু টি মাইনাস ওয়ান, হাফ এ টু টি মাইনাস ওয়ান। আমি একটু স্লো লিখলেই হবে আসলে, আমি বেশি তাড়াতাড়ি লিখি না বাবা। ঠিক আছে, ফর্মুলা ভুল নাই, ডোন্ট ওয়ারি। আপুন কো পাতা है কি কি পড়াচ্ছি আমি। ভাইয়া যাদের এক্সাম করে ভালো তাদের না বই কেমিস্ট্রি বই দেওয়ার কথা? তাই কি অ্যানাউন্স করছেন এমন কিছু? মনে পড়তেছে না, দেখতে হবে কি অ্যানাউন্স করেছি। তোমাদের একটা কম্পিটিশন সামনে আসতেছে, ডোন্ট ওয়ারি। একটা কম্পিটিশন আসবে, এই কম্পিটিশনটাতে তোমরা এসএসসি না আইসিটি বই ফ্রি পাবা ইনশাল্লাহ। কম্পিটিশনটা আসবে শুনুন। ওকে বাবা, এতটুকু লিখেছি। ওকে, এতটুকু লিখেছি। এখন এই জায়গায় প্রত্যেকটা এখন ফর্মুলা আমাকে ডিরাইভ করতে হবে। এই সবগুলো ফর্মুলা কিভাবে আসে না আসে আমরা চলো ডিরাইভ করি একটা একটা করে। তো ডিরাইভেশনে চলে যাই চলো। ডিরাইভেশনের মধ্যে প্রথমে আমরা এই ফর্মুলাটাকে ডিরাইভ করব। কোন ফর্মুলাকে ডিরাইভ করছি? আমি প্রথমে ফর্মুলা ডিরাইভ করছি হচ্ছে যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি ডিরাইভেশন। চলেন আমরা ডিরাইভ করি। কিভাবে ডিরাইভ করতে হবে সেটা বোঝার জন্য, আমি যেহেতু এখনো কিছু বুঝাই নাই এই জন্য আমি আপনাদেরকে, চ্যাপ্টার ওয়ানে ইভি শিট কি আসছে না বাবা, বলেছি না ডিসেম্বর ফেব্রুয়ারি আগে কিছু আসবে না, আসবে একটু সময় লাগবে, কারণ আমি সবগুলো একসাথে বের করছি তো, সময় লাগবে। যেটা বলছিলাম, আমাদের এই জায়গায় মনে করেন একটা বস্তু, আমি একটা গাড়ি দিয়ে এক্সাম্পল দিই, এই হচ্ছে একটা গাড়ি। একটা গাড়ি যাচ্ছিল
তো যাওয়ার সময় কি রে বাবা, স্ট্রেট লাইন হয় না কেন? যাওয়ার সময় এই গাড়িটার ছিল হচ্ছে যে, মনে করো ইউ ইজ ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড বেগ বা ভেলোসিটি। তো গাড়িটা এক্সিলারেশনে বা এক্সিলারেটরে চাপ দিলে সেটার বেগ কত হয়ে যাবে, মানে মনে করো আমি এ দিলাম, মনে করো 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে আমি এক্সিলারেশনে বা এক্সিলারেটরে চাপ দিলাম, তার গাড়িটার স্পিড বেড়ে গেছে। গাড়ি যখন এখানে চলে এসেছে তখন তার ভেলোসিটি হয়ে গেল মনে করো 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এখন আমাকে, সরি, এটা আমাকে ভিটা মনে করেন বের করতে হবে যে ভি কত হবে। আমাকে বলা হলো যে গাড়িটা যখন এখানে আসছে তখন অলরেডি 3 সেকেন্ড সময় চলে গেছে। আমাকে বলছে ভি কত, অর্থাৎ গাড়িটা যখন এই পজিশনে আসবে 3 সেকেন্ড সময় পরে, তখন তার বেগ বা ভেলোসিটি কত হবে। তো কি করতে পারি, আমরা বলবো এরকম যে এখানে ইউ হচ্ছে আদি বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। কি বলবো? ইনিশিয়াল ভেলোসিটি, অর্থাৎ যেই স্পিডে গাড়িটা যাচ্ছিল। এখানে এ হচ্ছে এক্সিলারেশন বা ত্বরণ, আর টি হচ্ছে আমাদের সময়। বাবা ক্লাসের মাঝখানে কল দেয় গার্ডিয়ান, কই যাবো আমি? গেছে। আর তারপরে আমাদের ভি হচ্ছে শেষ বেগ। হ্যাঁ, এই ক্লাসে পাবা, সব ক্লাসের রেকর্ডিংই পাবা বাবা। এখন আমাদের যদি এইগুলা হচ্ছে সব দেওয়া থাকে, এখন আমাকে এখান থেকে ফর্মুলাতে চিন্তা করতে হবে বাবা। ত্বরণের সংজ্ঞা কি ছিল বলো তো? ত্বরণের সংজ্ঞা অনুযায়ী, বা অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ এক্সিলারেশন, অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ এক্সিলারেশন। মুসাইবা কি জয়েন করেছো ক্লাসে? মুসাইবা, তুমি জয়েন করেছো? একটু ভাইকে মেসেজ দিও তো, মানে জুমে চ্যাটে একটু লিখে দিও তো। হ্যাঁ, আমরা ত্বরণের সংজ্ঞা জানি বেগ পরিবর্তনে। ও আচ্ছা, জয়েন করেছো না? না বুঝলে ভাইকে বলবা, ঠিক আছে? কোনো সমস্যা নাই। ওকে। তো আমরা বলছিলাম যে আমাদের ত্বরণের সংজ্ঞা কি ছিল। ত্বরণের সংজ্ঞা বা ডেফিনেশন অফ এক্সিলারেশন হচ্ছে আমাদের বেগ পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। মানে একটা 1 সেকেন্ড সময়ে একটা গাড়ির বেগ কতটুকু পরিবর্তন হয়, বা উইদিন দ্য স্প্যান অফ 1 সেকেন্ড হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ ভেলোসিটি অফ এনি অবজেক্ট। তাহলে বাবা দেখো, আমি বলতে পারি এ ইজ ইকুয়াল টু ডেল ভি বাই টি। ডেল ভি মানে কি? বেগের পরিবর্তন বা চেঞ্জ ইন ভেলোসিটি। তো বাবা ডেল ভি কত হবে? ভি মাইনাস ইউ বাই টি। ডেল ভি মানে কি? শেষ বেগ যা হয়েছে মাইনাস আদি বেগ। ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, বেগের পরিবর্তন। যতটুকু সময় বেগ কতটুকু পরিবর্তন হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি হয়তো বা 3 সেকেন্ডে বেগের পরিবর্তন হয়েছে, ধরে নাও 15 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে কত হয়েছে? 5 মিটার পার সেকেন্ড। তো এটাই আমরা জানতে চাচ্ছি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি, এই যে আমরা ফর্মুলা পেলাম, এই যে আমরা ফর্মুলা পেলাম, এই ডেটা ইম্পর্টেন্ট না, আমি ডেটা দিয়ে তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি, ডেটা নিয়ে মাথা ঘামানো লাগবে না। আমরা বলতে পারি ভি মাইনাস ইউ, তাহলে সেখানে চলে আসবে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তাহলে সেখান থেকে আমরা এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি, তো টি কে আমরা বজ্রগুণন করলাম। বজ্রগুণন বুঝি? ক্রস মাল্টিপ্লিকেশন। চাইলে এই পাশেরটাকে এখানে আনা যায়, এটা কি সবাই জানেন? না জানা থাকলে বললেন। জানেন আই গেস। আল্লাহ, এখান থেকে এই সাইডে চলে আসবে। তো এটি আর এটা ভি মাইনাস ইউ, তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। ক্লিয়ার বাবা? কারো কনফিউশন আছে?
ঠিক আছে, আমরা আগাই। আবার বুঝাবো? শিওর, ওয়াই নট। তো আমাকে বলা হলো এ ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই টি, এটা তো আমরা সংজ্ঞা থেকে পেয়েছি। তো যদি সেটা হয়ে থাকে, এ কে টি এর সাথে গুণ করব, এবং গুণ করার পরে ইজ ইকাল টু ভি মাইনাস ইউ, তাহলে সেখানে ভি ইজ ইকাল চলে আসবে ইউ প্লাস এ টি। ঠিক আছে। ডেল্টা সাইন, হ্যাঁ, ডেল্টা মানে আসলে পরিবর্তন বা চেঞ্জ বোঝায়। ডেল্টা মানে পরিবর্তন বা চেঞ্জ বোঝায়। তাহলে এটা আমাদের ফার্স্ট ফর্মুলা প্রমাণ হয়ে গেল, সংজ্ঞা থেকে প্রমাণ হয়ে গেছে। তো এটা খুবই সোজা, এটা নিয়ে আসলে খুব একটা আপনাদের প্রবলেম হওয়ার কথা না। দুই নাম্বারে আসেন। দুই নাম্বারে কি আছে? দুই নাম্বারে হচ্ছে যে আমাদের ফার্স্ট অফ অল আমরা এখন গড় বেগের আইডিয়াটা একটু বোঝার চেষ্টা করব, যে গড় বেগ কাকে বলে। আসেন আমরা লিখে ফেলি, নাম্বার 2, এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আমরা এই ফর্মুলার প্রমাণটা বোঝার চেষ্টা করি। সেখানে কি হয়েছে একটু দেখেন। মনে করেন এগেন একটা যাত্রাপথে আমি এখানে ছিলাম। তো আমি যখন প্রথমে ছিলাম তখন আমি ইউ মিটার পার সেকেন্ড বেগে ছিলাম। যখন আমি যাত্রার শেষে আসি তখন আমি ভি মিটার পার সেকেন্ড বেগ পেয়েছি। আমার টোটাল সরণ হচ্ছে এস। এবং বাবা আমি এই জায়গায় টোটাল টি সময় অতিক্রম করেছি। ঠিক আছে, কত সময়? টি সময়। সো আমরা সবাই এটা জানি যে বেগের সংজ্ঞা কি। বেগের সংজ্ঞা অনুযায়ী বা অ্যাকর্ডিং টু ডেফিনেশন অফ ভেলোসিটি কি ছিল বাবা? ভি ইজ ইকুয়াল টু এস বাই টি, সরণ বাই সময় বা ডিসপ্লেসমেন্ট বাই টাইম। কারো কি এটা বুঝতে সমস্যা আছে? এনিওয়ান হ্যাজ দিস কনফিউশন? তো অনেক জায়গায় ডি ইউজ করে, যে না ভাইয়া ডি ইউজ করা যাবে না, অলওয়েজ এস ইউজ করবেন। বন্দুক থেকে বের হওয়া গুলি কি সমবেগে চলে? তোমাদের বই অনুযায়ী ইয়েস, বাট নো, ইন রিয়ালিটি নো। আরেকবার এক্সপ্লেন করো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি আগে একটা বুঝাইনি পুরাটা, দেন আপনাদের কোয়েশ্চেন থাকলে আমি আনমিউট করে দিচ্ছি। দেখো যেটা বলছিলাম, তাহলে ভি ইজিক্যাল টু এস বাই টি, আমি আগে পুরোটা এক্সপ্লেইন করি, দেন আমি আপনাদের কাছ থেকে আবার যাচ্ছি। এখন ভি ইজিক্যাল এস বাই টি হলে, দেখেন সবাই মনোযোগ দেন, আমরা এই জায়গায় কি বলতে পারি বাবা? আমরা বলতে পারি যে অ্যাভারেজ ভেলোসিটি যদি আমরা চাই, ভি অ্যাভারেজ, যে আমরা ইনিশিয়ালি ইউ বেগে যাচ্ছিলাম, শেষ বেগ গেছি ভি তে, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আসবে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ইউ প্লাস ভি বাই টু, যে আমার যদি আমাকে কখনো কোনো কিছুর অ্যাভারেজ বের করতে পারে, তাহলে কি করতে হবে? মনে করো আমাকে এবং আমার ভাইয়ের দুইজনের বয়সের অ্যাভারেজ চাচ্ছে, অ্যাভারেজ অফ আওয়ার এজ। তাহলে আমার বয়স মনে করো 10 বছর, আমার ভাইয়ের বয়স 20 বছর। তাহলে কি করো, 10 + 20/2, 30কে 2 দিয়ে ভাগ দিলে 15 বছর পাওয়া যাবে, এটাই অ্যাভারেজ। ঠিক একইভাবে আমি যাত্রা শুরু করেছি মনে করো 2 মিটার পার সেকেন্ড দিয়ে, যাত্রা শেষ করছি 6 মিটার পার সেকেন্ডে। তাহলে আমাদের অ্যাভারেজ কত হবে? 2 + 6 হচ্ছে 8, 8/2, 4 মিটার পার সেকেন্ড। এইভাবে আমরা অ্যাভারেজ বের করতে পারি। তাহলে আমরা অতএব বলতে পারি ভি অ্যাভারেজ ইজ ইকুয়াল টু এস বাই টি। সেখান থেকে বলাই যায় এস ইজ ইকুয়াল টু ভি অ্যাভারেজ ইন্টু টি। আর ভি অ্যাভারেজের ভ্যালু আমরা একটু আগে বের করেছি, ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। এবং এই হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা। এই ফর্মুলাটা ইউজ না করাই ভালো। বেটার নট ইউজ। ঠিক আছে, ইউজ না করাই ভালো। Use করতে পারেন, বাট না করাই ভালো। ওকে, আগাই বাবা। আচ্ছা, আবার অবশ্যই বুঝাচ্ছি। ভাইয়া ইন রিয়ালিটি এন্ড বুক আলাদা কেন? আচ্ছা, খুব ভালো একটা প্রশ্ন করেছো। আগের স্লাইডটায় যাবো। আচ্ছা সবাই এটা তুলেন, আমি আগের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, যারা কখনো আগের স্লাইড তুলতে পারবেন না, আগে অবশ্যই হচ্ছে যে কারেন্ট স্লাইডটা তুলে নেবেন, আগের স্লাইডের জায়গা ফাঁকা রাখবেন, আমি আবার নিয়ে যাব।
আচ্ছা, প্রশ্নের উত্তর দিয়ে নেই, আপনারা কয়েকদিন পরে আমাকে এই প্রশ্নটা অবশ্যই করবেন, যখন আমি পড়ন্ত বস্তুর ম্যাথ করাবো। মানে যখন একটা বস্তু যখন উপর থেকে পড়ছে, সবচেয়ে কমন কোয়েশ্চেন হচ্ছে, ভাইয়া এয়ার ফ্রিকশন নাই, ভাইয়া বাতাসের বাধা কেন কনসিডার করা হচ্ছে না? আচ্ছা, চলেন আপনাকে মজার জিনিস বুঝাই। বাতাসের বাধা বা এয়ার ফ্রিকশনকে কনসিডার করলে আপনি ভাবছেন আপনি রিয়েল লাইফ প্রবলেম সলভ করে ফেলবেন। আমরা যে জিনিসটা বুঝতে চাই না সেটা হচ্ছে, আমরা মাত্র ক্লাস 9-এ পড়ি। হ্যাঁ, আমি বুঝতেছি যে তুমি মনে করো তুমি অনেক বড়, কারণ তুমি তোমার স্কুলের এখন সিনিয়র ভাইয়া, 9-10-এ পড়ো, স্কুলের সবচেয়ে বড় ব্যাচটা, পাওয়ার আছে, তোমাকে সবাই ছোটরা ভাইয়া ভাইয়া ডাকে, আপু আপু ডাকে। বাট তুমি অনেক সময় অনেক ছোট, আমাদের কাছে অনেক ছোট। ইনফ্যাক্ট আমিও জ্ঞানের রাজ্যে অনেক ছোট। কেন বলছি? বিকজ রিয়েল লাইফ প্রবলেম সলভ করার জন্য যে পরিমাণ নলেজ দরকার, সেই নলেজ তোমার এখনো হয়ই নাই। আমি তোমাকে এয়ার ফ্রিকশনের ম্যাথ দিই, তুমি ভাবছো এয়ার ফ্রিকশনের ম্যাথটা আসলে মনে হয় অনেক সহজ হবে না। ইনফ্যাক্ট আমরা সলিড অবজেক্টের জন্য যেভাবে ফ্রিকশন বা ঘর্ষণ মাপি, এটাকে আমরা বলি প্রবাহী পদার্থ, বা আমরা এটাকে আমরা বলি লিকুইড, বা হচ্ছে যে যদি আমাদের বায়বীয় পদার্থ থাকে, বা হচ্ছে লিকুইড, বা আমরা যেটাকে গ্যাসিয়াস বলি, এই টাইপের যেসব ফ্লুইড মানে ইয়া আছে, ম্যাটেরিয়াল আছে, তাদের ফ্রিকশন বা তাদের ঘর্ষণ বের করার ম্যাথ পুরোপুরি ডিফারেন্ট। সেম ফর্মুলা না, সেম সিস্টেমও না। এবং এখানে অনেক ধরনের হচ্ছে যে তোমাকে ফ্যাক্টর নিয়ে কাজ করতে হবে। সো রিয়েল লাইফ প্রবলেম সলভ করা মনে হয় যে ভাই এটা মনে হয় অনেক ইম্পর্টেন্ট জিনিস, বাট না। আরেকটা খুব কমন তোমাদের প্রশ্ন আসে, ভাই এগুলো পড়ে কি লাভ? ভাইয়া একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, হ্যাঁ, এটা আমি আপনাদের বয়স থেকে প্রশ্ন করতাম, হ্যাঁ হুদাই পড়াচ্ছে, কোনো লাভ নাই। আপনাদের সিলেবাস যারা বানিয়েছে তারা কেউ বোকা না, তারা আপনাদের থেকে অনেক জ্ঞানী মানুষ, এবং তারা জানে দরকার আছে বলেই পড়াচ্ছে। আপনার সময় আমিও ভাবতাম এটা পড়ে কোনো লাভ নাই, বাট লাভ আছে। এবং শিক্ষা জিনিসটা এইভাবে স্টেপ বাই স্টেপ আগায় বলে জিনিসটা করানো। আপনাদেরকে অনেক কিছু ভুল পড়াবো আমি, এটা আমি আগেই স্বীকার যাচ্ছি, বিকজ আপনাকে ভুল পড়াইতে হবে, যেন আপনি পরে যে কারেক্টটা জানেন। আপনাকে যখন ক্লাস 6-7-এ পরমাণু বা অ্যাটম পড়ানো হয়েছে, কেউ কি আপনাকে বলছে যে পরমাণু বা অ্যাটমে অরবিটাল থাকে? না, কি বলছে? এরকম গোল 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 অনেকগুলো রিং আছে, এখানে ইলেকট্রন ঘুরে, রাইট? তোমাকে যদি ক্লাস 6-এ একটা বাচ্চাকে আমি পড়াই যে অরবিটাল আছে, ও বুঝবে কিছু? কিছুই বুঝবে না। তো ওকে আমার মিথ্যাটাই পড়াইতে হবে, আমি পরে যে ওকে সত্যটা জানাবো। ইনফ্যাক্ট তোমাকে আমি এখন যেটা পড়াইছি এটাও ফুল সত্য কথা না, এখানেও অনেক মিথ্যা কথা লুকানো আছে। সো এগুলা বাই স্টেপ তুমি জানবা, ইউ হ্যাভ টু ট্রাস্ট দি প্রসেস, যে প্রসেসটা ঠিক আছে। ক্লিয়ার? আমরা আগাই তাহলে। তো এবার আমাদের যদি এতটুকু ক্লিয়ার থাকে তাহলে আমরা এগিয়ে যাই। আচ্ছা, এটা তুলেন যার যার বাকি ছিল। আর আমি হচ্ছে আপনাদেরকে জিনিসটা আরেকবার বুঝাই দিচ্ছি। আর আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি যেন আপনারা কোয়েশ্চেন করতে পারেন যদি কারো কনফিউশন থাকে। ওয়েট আ সেক। কই আনমিউট অপশন? হ্যাঁ, কারো যদি প্রশ্ন থাকে এবার বলেন। কে কোন পার্ট বুঝেন নাই এক এক করে জিজ্ঞেস করেন। ভাইয়া ডেল্টা এ সাইন ডি ইউজ করা যাবে? আরেকবার। ভাই বলতে চাচ্ছিলাম যে ভাই ডেল্টা এর সাইন কি ডি ইউজ করা যাবে? অনেক জায়গায় ডি ইউজ করে। না 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 না, ডিউজ করতে পারবা না, যেটা হচ্ছে এইটা বলছো, এটা ডিফারেন্সিয়েশন বলছো, এটা তোমাদের সিলেবাসে নাই। আমি পড়াবো পরে, যখন আমরা ডিভিশন কোর্সে যাব, এখন পড়াবো না এটা। এটা তোমাদের নাই, এটা ইন্টারের সিলেবাসে, কখনো ইউজ করবা না। আর আর অন্য কোনো কোয়েশ্চেন কারো, বলেন। আচ্ছা, নাই, ঠিক আছে। সবাই কি বুঝছেন? কোন অংশ বুঝাইতে পারে একবার? হুম, ভাইয়া আচ্ছা ঠিক দুই আছে। নাম্বার সুত্রটা আমরা কোথায় ইউজ করব বেসিক্যালি? এটা জি ভাইয়া। এটা আমাদের একটু পরে অন্যান্য ফর্মুলা ডিরাইভেশনে লাগবে, এটার জন্য ইউজ করবো। আর কোন একটা 2 নম্বর সূত্রে আরেকবার বুঝাবো। হ্যাঁ, 2 নম্বর সূত্র অনেক সোজা। আমার এখানে একজন ব্যক্তি ইউ বেগে যাত্রা শুরু করেছিল, একটা নির্দিষ্ট ত্বরণ বা এক্সিলারেশনের কারণে সে ভি বেগে যাত্রা শেষ করেছে। তার টোটাল অ্যাভারেজ ভেলোসিটি কত? তা আমরা অ্যাভারেজ বের করি কিভাবে? দুইটাকে যোগ করে ভাগ করি না? তো ইনিশিয়ালি যাত্রা শুরু করছে মনে করো 10 মিটার পার সেকেন্ডে, শেষ করেছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে তার মানে এন্টায়ার জার্নি জুড়ে অ্যাভারেজ ভেলোসিটি কত ছিল? 10 + 20/2, 15 মিটার পার সেকেন্ড। এটাই বের করছে, আর কিছু না। ঠিক ভাই একটা আছে। কোশ্চেন আছে। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। এই চ্যাপ্টারটা করার পর কি 7 চ্যাপ্টার করাবেন, তরঙ্গের চ্যাপ্টারটা? এটা এখনো শিওর হই নাই, তোমাদের তো এখনো বেশিরভাগ কলেজে সিলেবাস সিলেবাস কিছু দেয় নাই, মানে বইই না দেয় নাই, এই জন্য আমি ডিসিশন নিচ্ছি না। তো আগে ভাইয়া, বইটা অনেক দেখ, তারপর ডিসিশন নিতে পারবো। ভাইয়া অনেক স্কুলে 7 চ্যাপ্টারটা করাচ্ছে, আমাদের নাকি এই চ্যাপ্টারটা থাকবে।
আচ্ছা, আমি এটা তাহলে হচ্ছে যে তোমাদের গ্রুপ চ্যাটে জিজ্ঞেস করে দেন ডিসিশনে যাবো। আর যদি কারো 7 চ্যাপ্টার ইমিডিয়েটলি লাগে, তাহলে আর্কাইভ গ্রুপে অলরেডি হচ্ছে চ্যাপ্টার 7 এর উপর 2টো লেকচার দেওয়া আছে। ও 2টো লেকচার দেখলে তোমাদের মোরালেস ইনাফ হয়ে যাবে, যদি কারো খুব ইমিডিয়েট লাগে। তো চাইলে ওটা আচ্ছা, দেখে নিতে পারো। আর আমি তো থ্যাংক ইউ করাবো, ভাইয়া। সমস্যা নেই, মানে কন্টেন্ট ইনশাল্লাহ ভাইয়া। মোটামুটি সেম, ঠিক আছে। ঠিক ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া, ভি ইকুয়াল টু এস বাই সি, ওটাই সমস্যা হয়। আরেকবার। ওই যে বেগের সূত্রানুযায়ী ভি ইকুয়াল টু এস বাই সি। হ্যাঁ, এটা তো সংজ্ঞা। স্মরণ বাই সময় তো বেগ না, এটা তো সংজ্ঞা না। ও মা, এটা পড়ালাম বাবা। এই যে এটা তো লাস্ট ক্লাসেই পড়িয়েছি। এই যেগুলা কোথেকে আসছে, মার দিব একটা। দাঁড়াও, এই যে এগুলা কি, সবই তো পড়াইছি। পড়ো নাই এটা বলো। ওকে, আগাবো। ঠিক আছে, আগালাম। হ্যাঁ, লাস্ট ফর্মুলাটা ইউজ না করাই ভালো কেন? একটু আগে এই প্রশ্নটা একজন করলো, লাস্ট ফর্মুলা ইউজটা আমরা কোথায় করবো দেখাচ্ছি। হ্যাঁ, নেট ঠিক ডিস্টার্ব আছে, ছিল তো ভাইয়া, শুনতে পারিনি। বুঝি নাই কি। হ্যাঁ, নেট ডিস্টার্ব ছিল তো শুনতে পারিনি। আচ্ছা, সমস্যা নেই, সমস্যা নেই, ওকে ওকে, আমরা আগাচ্ছি, ঠিক আছে। আমরা আগে তাহলে এখন ডান। জি ভাইয়া, আগান আগান। ঠিক আছে, এবার আমাদেরকে 2টা ফর্মুলা আমরা জানলাম। আমরা হচ্ছে তার পরের ফর্মুলাতে চলে যাই, চলো। এবার আমরা অ্যাকচুয়াল হচ্ছে যে ঝামেলা মার্কা ফর্মুলা ডিরাইভেশনে যাব। লেখেন ফর্মুলা নাম্বার 3। 3 নম্বর ফর্মুলা হচ্ছে এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তা আমরা অলরেডি জানি, 1 নং থেকে আমরা পেয়েছি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। আমরা 2 নং থেকে পেয়েছি এস ইজ ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 × টি। এখন আমরা 1 নং এর ভ্যালু 2 নং এ বসাই। ভি এর ভ্যালুটা বসাই দিলে ইউ প্লাস এটি বাই 2 × টি চলে আসবে 2u বাই 2, আচ্ছা, 2u প্লাস এটি বাই 2 × টি। এখন আমরা জানি যে যদি কোনোটাতে 2 ভাগ থাকে আর হচ্ছে টি গুণ থাকে, তাহলে আমি 2টাতে গুণ করে দিই। এই 2u বাই 2 × টি প্লাস এটি বাই 2 × টি। তাহলে সেখান থেকে পেয়ে যাচ্ছি কাটাকাটি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা ডিরাইভেশন। জাস্ট একটা ডেটা আরেকটাতে বসাই দিছি। পেরেছেন এটা? ফর্মুলা কিভাবে আসলো এটা কি লেকচার শিটে প্রোভাইড করবেন? হ্যাঁ বাবা, প্রোভাইড করব। কেন, তোমাদের স্লাইড সব দেওয়া হচ্ছে তো। ওকে। ভাই, ফর্মুলা কিভাবে আসলো এটা এক্সামে কি আসবে? হ্যাঁ, আসে আসে। মানে বোর্ড এক্সামে আসে না, বাট আপনাদের বোর্ডের নাম কি ইয়াতে আসবে, কিনে বলে স্কুলের এক্সামে আসে। আচ্ছা, কিভাবে আসলো এটা আরেকবার দেখাই দেন, শিওর। দেখো, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, এস ইকাল ইউ প্লাস ভি বাই 2। আমরা এস ইজ ইকাল টু ইউ প্লাস ভি বাই 2 যে আছে, এখানে ভি এর পরিবর্তে এই মানটা বসাই দিছি। ঠিক আছে, সমস্যা আছে? নাই। এখন ইউ প্লাস ইউ মানে 2u, এটি মানে এটি, 2 তো নিচে ভাগ আছে, তার সাথে কি গুণ। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা একটা আরেকটা লাইন এখানে বাড়াই দিই না, কোনো সমস্যা নাই। আমি সেটাকে এইভাবে লিখি, এই টি/2টাকে আমি আলাদা করছি এবং এটাকে ব্র্যাকেট দিয়ে দিছি। তাহলে টি/2 ইন্টু হচ্ছে 2u, আর টি/2 ইন্টু এটি, বাস, গুণ করো। এবার ঠিক আছে, দেখো কেমন হয়। অ্যাভারেজ ভেলোসিটি কি কি ক্যাপিটাল দিয়ে লিখতে হবে? না, ভি এ অ্যাভারেজ লিখলেই হবে, ক্যাপিটাল স্মল ম্যাটার করে না। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? সাহস হলো। আম 25 ব্যাচে যখন আমি হচ্ছে যে ক্লাস নিয়েছি, তখন আমি সবগুলো লেকচার অলরেডি একবার লিখছি, কারণ আমি আইপ্যাডে লিখে লিখে পড়িয়েছিলাম। তো ওইটার কারণে আমার ফুল একটা পান্ডুলিপি রেডি হয়ে গেছে। মানে আমার লেকচার স্লাইডে তো সবকিছুই থাকে, তোমরা তো লেকচার স্লাইড ফলো করলে দেখবা। মানে এটাই কাইন্ড অফ একটা বই টাইপের, এটার মধ্যে আল্লাহর রহমতে সবকিছু আমি গুছাই লিখছি।
তো এই জন্য আমি জাস্ট ওইটাকে এখন টাইপ করাচ্ছি, তো এটাকে টাইপ করালে তার সাথে কিছু জিনিসপত্র অ্যাড করলে বইটা হয়ে যায়। এই জন্যই আর কি এবার সাহস করে আগাচ্ছি। ওকে, আগাইলাম। তো এখান থেকে কি টাইপের জিনিসপত্র আমার জানা লাগবে? দেখো, আমরা ধরে নিই, দেখেন, ধরি বস্তু স্থির ছিল, অ্যাজিউম দ্য অবজেক্ট ওয়াজ অ্যাট রেস্ট। তো বস্তু যদি স্থির থাকে তাহলে আমরা বলতে পারি ইউ হচ্ছে জিরো, মানে আদি বেগ নাই, ইউ জিরো বা ইনিশিয়াল ভেলোসিটি জিরো। তখন এস ইজিক্যাল টু কত দাঁড়াবে? হাফ এ টি স্কোয়ার। এখন টি তো কনস্ট্যান্ট, তাই না? এই জায়গায় টি স্কোয়ার হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, হাফ হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট, মানে এরা চেঞ্জ হয় না। তাহলে চেঞ্জ কে হয়? ত্বরণ এ। তাহলে আসলে দিন শেষে এস কার উপর ডিপেন্ডেন্ট? এর উপরে ডিপেন্ডেন্ট, রাইট? ও সরি, উল্টা লিখছি, হ্যাঁ, উল্টা উল্টা উল্টা, সরি সরি সরি, কি বলতেছি, সরি সরি। হাফ হচ্ছে যে আমাদের কনস্ট্যান্ট, এও হচ্ছে কনস্ট্যান্ট, মানে যে কোনো একটা সিনারিওতে ত্বরণ কত হবে সেটা আমাদের কনস্ট্যান্ট, ধ্রুবক। তাহলে আসলে এসটা কার উপর ডিপেন্ড করছে? সরণটা সময়ের উপরে। তাহলে এস ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এইটা অনেক সময় প্রমাণ করতে দেয়, ঠিক আছে, যে প্রমাণ করো স্থির অবস্থা থেকে গতিশীল কোনো বস্তুর সরণ সময়ের উপর নির্ভরশীল। ইংলিশ ভার্সনে লেখেন, প্রুভ দ্যাট displacement of any object, prove that displacement of any object from position at rest, is dependent upon the square of time, is dependent upon the square of time। অনুশীলন বস্তুর সময়ের বর্গের উপরে হবে, হ্যাঁ, সময়ের বর্গের উপর নির্ভরশীল। তো তখন তোমাকে এটা প্রমাণ করতে হয়, 2 মার্কে অনেক সময় দিয়ে দেয়। সময় কনস্ট্যান্ট হতে পারে না, না ভাইয়া, সময় কনস্ট্যান্ট হবে কেন? সময়টাই হচ্ছে যে আসলে এই জায়গায় ভ্যারিয়েবল বা চলক। কেমিস্ট্রি অর্ডার বুক অর্ডার দিবা কিভাবে? গ্রুপে মেসেজ দিয়ে আমি বলে দিব নি বাবা। ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেন না কেন? হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলিনি, এটা রিজন হচ্ছে হোয়াটসঅ্যাপে সকল ডেটা স্টোর থাকা খুব কঠিন। ফেসবুকে অনেক ইজিয়ার, বিকজ তুমি খুব ইজিলি লিংক শেয়ার করতে পারো। হোয়াটসঅ্যাপে অনেক সময় লিংক ক্লিক করলে আসে না, আরেক জায়গায় যেতে হয়। মেসেজ এবং ছবি হচ্ছে যে সেফ রাখা কঠিন, পিন করে রাখা যায় না মেসেজ। এটা একটা বড় চ্যালেঞ্জ। আর একটা বড় সমস্যা হোয়াটসঅ্যাপের, একটা বড় ইস্যু, তুমি যদি হোয়াটসঅ্যাপ কখনো রিইনস্টল করো তাহলে হোয়াটসঅ্যাপের আগের ডেটা মুছে যায়, বা অনেক সময় নতুন আপডেট আসলে আগের ডেটা মুছে যায়। মেসেঞ্জারে এটা সমস্যাটা কম, এই কারণে। ওকে, আর কিছু? এক্সেলারেশনটা কনস্ট্যান্ট কেন? আচ্ছা, আমি ইভিটা লিখে দিচ্ছি, এখানে জায়গা নেই তো পরের পেজে লিখে দিচ্ছি। এক্সেলারেশন কনস্ট্যান্ট কারণ একটা গিভেন সিনারিওতে এক্সেলারেশন কত হবে সেটা বলে দেয়, যে আসলে আমার এই কেসের জন্য ত্বরণ এত, বা এই কেসের জন্য এক্সেলারেশন এত। এই জন্য আমাদের এক্সেলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি। আর কারো কোনো কোয়েশ্চেন? ওকে, ইভিএরটা লিখে দিচ্ছি, সবাইকে লিখছেন এটা? সবার তোলা হয়েছে? হ্যাঁ, আমরা করবো, ম্যাথ করবো, সমস্যা নেই। ওকে, চলেন আমরা তাহলে হচ্ছে যে লিখে দিই ফর্মুলাটা, সরি কোয়েশ্চেনটা লিখে ফেলি। প্রুভ দ্যাট displacement is proportional to square of time if
দ্য অবজেক্ট ইজ অ্যাট রেস্ট। চলেন পরেরটাতে চলে যাই। তারপরে আমাদের তিনটা ফর্মুলা ডিরাইভেশন হয়েছে। তার পরবর্তী ফর্মুলা হচ্ছে আমার কি আছে, তিন গেল, 4 নাম্বার ফর্মুলা। 4 নাম্বার ফর্মুলায় আমাদের কি ছিল, ভি স্কোয়ার হলো ইউ স্কোয়ার প্লাস 2 as। ভালো ফর্মুলা একটা, দেখেন নাম্বার 4। ভি স্কোয়ার হলো ইউ স্কোয়ার প্লাস 2 as। এইটা ফর্মুলা ডিরাইভেশনের জন্য আমরা ফার্স্ট অফ অল কি কি জিনিসপত্র পাবো। এখানে এগেন আমরা শুরু করবো হচ্ছে যে এখান থেকে, যে আমরা জানি এস ইজ ইকুয়াল টু, আমাদের 1 নম্বর ফর্মুলা কি ছিল, এ ইজ ইকাল টু, সরি, ভি ইজ ইকাল টু ইউ প্লাস এটি, রাইট, ইউ প্লাস এটি। সেখান থেকে আমরা লিখতেই পারি যে টি ইজ ইকাল টু ভি মাইনাস ইউ বাই এ। এতটুকু সবার জানা আছে। আমরা জানি 2 নম্বর ফর্মুলা আমাদের ছিল যে এস ইজ ইকাল টু ইউ প্লাস ভি বাই 2 × টি। এখন টি এর বদলে আমরা একের মান বসাই দিই। তো আমরা এই জায়গায় লিখলাম যে এস ইজ ইকাল টু ইউ প্লাস ভি বাই 2, আর টি এর পরিবর্তে আমরা লিখবো ভি মাইনাস ইউ বাই এ, 1 থেকে বা ফ্রম 1। তো যদি সেটা হয়ে থাকে, আমরা 2a-টাকে আলাদা করে নিই, আর ইউ প্লাস ভি, সরি, ভি প্লাস ইউ, তার সাথে ভি মাইনাস ইউটাকে অ্যাটাচ করি। তো বাবা এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আসছে না? সবাইকে ফর্মুলা জানি না, ছোটকাল থেকে তো পড়ে আসছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আসেন আমরা এটা বসাই দিই। তাহলে সেখানে আমরা পেয়ে যাব বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, সেখান থেকে আসবে 2as বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, চলে আসবে বাবা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। দেখেন এই হচ্ছে আমাদের সুন্দর ফর্মুলা। ক্লিয়ার? তাহলে সুন্দর মতো আমরা ফর্মুলাটা রিরাইভ করে ফেললাম। কোয়েশ্চেনটার অ্যান্সার কিভাবে বের করবেন, ওমা করাই দিলাম না। এইচ হলো হাফ এটি স্কোয়ার, তো এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, করাই তো দিলাম, করাই তারপর কোয়েশ্চেনটা লিখলাম। ওকে, ভি স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস 2as, কোনটা বুঝেন নাই? এটা বুঝেন নাই? কিছুই না, ভি ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, তো ভি মাইনাস ইউ বাই এ, এটা তো বুঝাই যাচ্ছে, মাইনাস করে এটাকে নিচে নিয়ে আসছি। আর এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2। আচ্ছা আমি এখানে আরেকটা লাইন লিখে দিই, সমস্যা নেই। এবার বুঝছেন, এটাকে নিচে নিয়ে আসছি, আর টি এর পরিবর্তে ভি মাইনাস ইউ বাই এ কে বসাই দিলাম। 2a নিচে, তো 1/2 এটাকে আলাদা করছি, ভি প্লাস ইউ আর ভি মাইনাস ইউ কে গুণ করছি, গুণ করে বাবা দেখো যে চলে আসছে। তো 2a-টাকে এখানে গুণ করে দিলাম, ভি স্কোয়ার ইজ ইউ স্কোয়ার প্লাস 2as। এই হচ্ছে আমাদের ফর্মুলা। ভাইয়া প্রপোর্শন কি আসে এক্সামে? প্রতিপাদন কি আসে এক্সামে? হ্যাঁ আসে ভাইয়া, আসে, প্রতিপাদন এক্সামে আসে, স্কুলের এক্সামে আসে, কলেজ মানে হয়তো বোর্ডে আসবে না, বোর্ডে আরো কঠিন প্রশ্ন আছে, স্কুলের এক্সামে আসে। তো আমরা তাহলে ফর্মুলা সবগুলো ডিরাইভ করলাম। 5 নম্বর ফর্মুলা, এস ইজ ইকুয়াল টু ভিটি। এটা আমরা অলরেডি প্রুফ করেই আসছি। কোত্থেকে প্রুফ করে আসছি? এই যে 3 নম্বরে প্রুফ করছি। ফ্রম 3 আমরা অলরেডি পেলাম এটা কোন ক্ষেত্রে বলেন তো, সমবেগ বা ইউনিফর্ম ভেলোসিটি। এখন আমাকে বলেন, ইউনিফর্ম ভেলোসিটি যখন থাকে তখন এ কত থাকে বাবা? এ থাকে 0। নাইস, তাই আমরা বলতেই পারি ইউটি। এখন সমবেগ মানে কি?
ইউ ইজ ইকুয়াল টু ভি, আদি বেগ শেষ বেগ সব সেম, তাহলে তখন আমরা বলতে পারি অতএব এস ইজ ইকুয়াল টু ভিটি। নেন, শেষ। ভাইয়া অ্যাডমিশন টেস্টেও কি প্রতিবেদন আসে? না, অ্যাডমিশন টেস্টে আসে না, প্রতিবেদন 2 মার্কে আসে। হুম, হুম। সবার ডান বাচ্চারা? ওকে, লাস্টেরটা এসটিএফ করাবে না? করাবো তো, কেন করাবো না, অবশ্যই করাবো। এসটিএফ তো ঝামেলা। ওকে আসেন, এসটিএফ কি? এসটিএফ এর ফর্মুলাটা আপনাদের বইয়ে নাই, হ্যাঁ, বাট এখান থেকে ম্যাথ অলরেডি হচ্ছে যে দিয়ে বসে আছে বোর্ড পরীক্ষাগুলোতে। তো এসটিএফ আগে বুঝতে হবে যে এটা মানে কি। এসটিএফ শব্দটার অর্থ হচ্ছে টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব। কোনটা দিচ্ছেন? ভিডিও লং আপনি ইউটিউবে দিয়ে রাখেন, ওরা দিতে আরো সময় লাগবে। হ্যাঁ, ফেসবুকে দিয়ে দেন, ফেসবুকে তো সমস্যা নেই। হ্যাঁ, ফেসবুকে ডাইরেক্ট পোস্ট করে দেন, ইউটিউবে হচ্ছে যে শিডিউল করে দেন। না, আর কোনো লং নেই, মানে ইউটিউবে আপনি 9:30 শিডিউল করে দেন। টি-তম সময় অতিক্রান্ত দূরত্ব, বা হচ্ছে যে ডিস্টেন্স কাভার্ড অ্যাট টাইম টি। ঠিক আছে, তো এখন অ্যাট টাইম টি সেকেন্ড। আচ্ছা, এখন একটা অর্থ কি? এগেন অর্থ তো বুঝতেছি না। তো আমরা এতক্ষণ যে ফর্মুলা বের করেছি সেটা হচ্ছে যে একটা যাত্রা শুরু হয়েছে, 5 সেকেন্ড পরে টোটাল অতিক্রান্ত দূরত্ব বা টোটাল ডিস্টেন্স কাভার্ড কত। এসটিএফ এর ফর্মুলাটা একটু ডিফারেন্ট। ও বলছে যে দেখেন, আমি এখান থেকে যাত্রা শুরু করলাম, দিস ইজ ওয়্যার আই অ্যাম। এখান থেকে যাত্রা শুরু করার পরে আমি এই জায়গায় এসে পৌঁছালাম। তো আমি যখন পৌঁছাচ্ছি, আমি মনে করেন যখন প্রথম সেকেন্ডে আছি, তখন আমি এই জায়গায় আসছি, মানে এটা ছিল আমার T0 সেকেন্ড। তারপর যখন দ্বিতীয় সেকেন্ডে আসছি, তখন আমি এই জায়গায় এসে পৌঁছেছি। যখন তৃতীয় সেকেন্ডে এসেছি, তখন এই জায়গায় এসে পৌঁছেছি। চতুর্থ সেকেন্ডে আমি এখানে আসছি। তাহলে এতটুকু যে আমার ডিস্টেন্স, এটা হচ্ছে প্রথম সেকেন্ডে, ফার্স্ট সেকেন্ডে এস। এতটুকু যে আমি আসছি, এটা হচ্ছে সেকেন্ড সেকেন্ডে এস। এতটুকু যে আমি, সেটা হচ্ছে থার্ড সেকেন্ডে এস। এতটুকু যে আমি, সেটা হচ্ছে ফোর্থ সেকেন্ডে এস। অর্থাৎ প্রতিটা সেকেন্ডে আমি একটা ডিস্টেন্স কাভার করছি, এবং সেই ডিস্টেন্স গুলো সমান না। বিকজ ত্বরণ বা এক্সিলারেশন মানেই হচ্ছে আমার ডিস্টেন্সটা আরো বেশি হবে। একটা গাড়িতে যখন আমি এক্সিলারেটর চাপ দেই, ও প্রথম সেকেন্ডে যত ডিস্টেন্স কভার করে, তার পরের সেকেন্ডে আরো বেশি দূরত্ব কভার করবে না, বিকজ ওর বেগ বেড়ে গেছে বা ভেলোসিটি বেড়ে গেছে। তাহলে আমাকে বের করতে হবে প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। এখন এটা করা তো প্যারা। তা আমরা চিন্তা করলাম, আচ্ছা একটা সিস্টেম করে ফেলি আমরা। এখন কে কোয়েশ্চেন করবেন, আগে বুঝবেন, হ্যাঁ, কোয়েশ্চেন করবেন না, একটু মনোযোগ দেন। কোয়েশ্চেন করার ধান্দায় যখন টাইপ করতে থাকবেন, তখন মিস আউট হয়ে যাবে। আমরা ধরলাম এইটা হচ্ছে আমার টোটাল T সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। কত বললাম? T সেকেন্ডে আমার কাভার ডিস্টেন্স। আমি এই সেকেন্ডে ডিস্টেন্স কতটুকু কভার করছি সেটা বের করতে চাই। তাহলে আমি কি করতে পারি?
এতটুকু যে আছে এটা হচ্ছে আমার t-1 সেকেন্ড। এই সেকেন্ডে যে আমার ডিস্টেন্সটুকু কাভার হয়েছে, আমি ধরলাম এটা হচ্ছে আমার S2, এটা হচ্ছে আমার S1। আমি কি S2 থেকে S1 কাভার করলে আমি এটা পেয়ে যাব না? রাইট? এখান থেকে এতটুকু মাইনাস করলে আমি এটুকু পাবো। তাহলে আমি S2 থেকে S1 মাইনাস করলেই তো হয়ে গেল, যে আমি তাহলে এই ঠিক থার্ড সেকেন্ডে বা টি তম সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কাভার করছে সেটা পাওয়া যাচ্ছে। তাহলে আমি এটাই অ্যাপ্লাই করলাম, যে 0 থেকে t সেকেন্ডে S কত আসবে বাবা? ½ a t²। আবার এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। আবার 0 থেকে t-1 সেকেন্ডে S1 রাইট? এখন আমরা 1 থেকে 2 মাইনাস করে দিই, তাহলে S2 মাইনাস S1 ইকুয়াল টু ut প্লাস ½ a t² মাইনাস ut-1 প্লাস ½ a t-1 হোল স্কোয়ার। S2 মাইনাস S1 মানে এখানে আসবে ডেল S, মানে STS আর কি যেটা। তাহলে দেখেন কত আসবে। তাহলে এখানে আসবে ut প্লাস ইউ মাইনাস ½ a t² মাইনাস ½ 2a মাইনাস ½ a। বাস, এখান থেকে চলো কাটাকাটি করি। একটু কঠিন এখানে ম্যাথটার কাটাকাটি বা ম্যাথের অংশটুকু আমি একটু কাটাকাটি করে দিচ্ছি তোমাকে সহজার্থের জন্য। দিলে ফাইনালি চলে আসবে ইউ, তারপর হচ্ছে আমি এখানে যদি হচ্ছে যে প্লাস দিলাম, প্লাস দিয়ে আমাদের হচ্ছে যে কত আসে, ½ a t² ut প্লাস ½ a আচ্ছা এখানে 2 দিন এখানে আমি দেখছো বোকার মতো 2 দিন। ওকে, ½ a। তাহলে এখান থেকে যদি এখন ½ a কমন নেই, u প্লাস ½ a 2t-1, রাইট? হ্যাঁ, সো আমরা এখানে ও মাইনাস মাইনাস তো প্লাস হয়ে যাবে, এটা সরি সরি সরি। তো আমাদের এখানে চলে আসলো, মাইনাস কেন দিচ্ছি আমি জায়গায়, ওকে সরি, এটা হবে প্লাস, এটা মাইনাস, ঠিক আছে। তাহলে এখন ½ a কমন নিব, ½ a, তাহলে এখানে 2t-1। এই হচ্ছে আমাদের ডিরাইভেশন, টোটাল ফর্মুলা। এখন আগে তুলেন, তোলার পরে আপনাকে আমি আরেকবার বুঝাই দিব, ঠিক আছে? ওরে আল্লাহ রে আল্লাহ, ভাই 2t এর জায়গায় প্লাস হাফ 2t হবে, 2a হবে না, ইউ প্লাস ½ a 2t-1, ঠিক আছে? ভুল কি করছি? ভুল তো নাই কোথাও, ঠিক আছে? কোথায় পাগল হয়ে গেছে। ডিস্টেন্স ট্রান্সফার ইন 6 সেকেন্ড, ডিস্টেন্স হয়, ডিস্টেন্স কাভার্ড হবে না, ডিসপ্লেসমেন্ট কাভার্ড হবে। কোথায় লেখা ডিসপ্লেসমেন্ট কাভার? না ঠিকই আছে, অতিক্রান্ত দূরত্ব তো ঠিকই আছে। টি সময় অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত সরণও বলা যায়, বাট তোমাদের বইয়ে দূরত্বই বলছে, এটা নিয়ে সমস্যা নেই আপাতত। ওকে, সবার ডান বাবা? সব শেষ হয়ে গেলে বললেন হ্যাঁ ম্যাথ করান, ম্যাথ করান। ওরে বাবা, ছোট্ট বন্ধু, তারপরে ম্যাথ দেওয়ার পর যদি না পারছে এমন মাইট দিব।
হয়ে গেলে বললেন। আচ্ছা, সবার আগে এতটুকু হয়েছে, ইট ওয়ন্ট বি অ্যান ইস্যু। আমরা চলেন পরবর্তী ম্যাথে, আমরা হচ্ছে পরবর্তীতে অংশে চলে যাই। কারো কি এটা বুঝতে সমস্যা আছে? সূত্র প্রতিপাদন ফর্মুলাটা হচ্ছে যে, হ্যাঁ ফর্মুলা অ্যাপ্লাই করা অনেক ইজি, জাস্ট ডেটা দেওয়া থাকলে আপনি অ্যাপ্লাই করবেন। ডিরাইভেশনটা একটু প্যারা, এটা আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আমি যতই আপনাকে বুঝাই এখান থেকে 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 এটা আসছে, আপনি কিছু বুঝবেন না, আপনাকে একবার ডিরাইভ করতে হবে নিজে নিজে, দেন ইট উইল বিকাম ইজি। হ্যাঁ লেখেন, সমস্যা নেই, ঠান্ডা মাথায় লেখেন। আরেকবার বুঝেন, আরেকবার বুঝাবো যেটা আমি, সেটা হচ্ছে যে আমি আপনাকে এখানে কি হয়েছে ম্যাথের এরা বুঝাতে যাব না, এটা আপনি নিজে নিজেই বুঝবেন যখন প্রতিপাদন করবেন। আমি আপনাকে জাস্ট থিমটা বুঝাই দিচ্ছি। থিমটা হচ্ছে আপনার, একজন ব্যক্তি ইউ বেগে যাত্রা শুরু করেছে, সে ভি বেগে যা যাত্রা শেষ করেছে। তো এখন আমি, বলা হলো যে আমার একটা নির্দিষ্ট সেকেন্ডে তার ডিস্টেন্স কাভার্ড কত, বা সে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, বা সরণ অতিক্রম করেছে, বা ডিসপ্লেসমেন্ট অতিক্রম করেছে। শুরু করলাম যাত্রা, 0 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, দেখছে থার্ড সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স কাভার করছে। তো আমি যদি t-1 সেকেন্ডে সে S1 ডিস্টেন্স কাভার করছে, তাহলে প্রশ্ন হচ্ছে t-2 সেকেন্ডে কতটুকু ডিস্টেন্স কাভার করবে? S2 পরিমাণ ডিস্টেন্স, রাইট? তো t-1 সেকেন্ডে S1, t-2 সেকেন্ডে সে S2 পরিমাণ ডিস্টেন্স কাভার করে। তো বলা হয়েছে ফোর্থ সেকেন্ডে, এখন আমাকে জিজ্ঞেস করেছে তাহলে বাবা এই সেকেন্ড ডিস্টেন্স কত। তা আমি কি করলাম, এইটুকু যে ডিস্টেন্স আছে S2, আর এইটুকু ডিস্টেন্স S1, এদেরকে মাইনাস করলে আমি STS পাবো না? আমি এটাই টার্গেট করছি, এটাতে STS পাবো। তো 0 থেকে t সেকেন্ডে S2, আমি ধরলাম S2 ইজিক্যাল টু UT প্লাস হাফ AT স্কোয়ার, এতটুকু। আর এটা কি, এক কম সেকেন্ড, এই জন্য t-1 সেকেন্ডে হবে S1 এত। খালি জাস্ট টি এর জায়গায় t-1 বসাইছি, দেন দুইটাকে মাইনাস করে দিচ্ছি, মাইনাস করে আমাদের লাস্টে এই ফর্মুলা আসছে। এই হচ্ছে কাহিনী, আর কোনো কাহিনী নেই। এই ম্যাথের ডিরাইভেশনে আমরা ম্যাথের অ্যাপ্লিকেশনে যাবো, প্যারা খাওয়ার কিছু নেই। হ্যাঁ তুলেন, সমস্যা নেই, ঠান্ডা মাথায় তুলেন। গ্রুপে দিব বাবা কালকে এক্সামের কোয়েশ্চেন, একটু বাসায় যেয়ে নি, আমি বাসায় যাইনি এখনো। ওকে, t1টা কি হবে? কোনটা t1টা কি হবে বুঝি না, আমিও কোন t1, t-1টা কি হবে ভাইয়া? যদি এটা হয় 4 সেকেন্ড, বা সরি এটা যদি 3 সেকেন্ড, তাহলে এটা কি 2 সেকেন্ড না? তাহলে 3 - 1 লিখবো না? তাই তো লিখছি যে t-1 সেকেন্ড, তারপরে জাস্ট টি এর জায়গায় t-1 বসাই দিচ্ছি ফর্মুলাতে, দ্যাটস ইট। ওকে ওকে ওকে। এসএসসি লাইফে আরো গল্প, আর সব গল্প একদিনে বললে কেমনে হবে? আগে আমরা, তোমার তো ম্যাথ করার জন্য পাগল হয়ে গেছে, অনেক ম্যাথ করতে হবে, অনেক কিছু জানতে হবে, আসলে আমরা জানি, লিখেছি। ওকে, আসেন, দুইটা জিনিস প্রমাণ করা বাকি আছে, লেখো। অনুধাবনমূলক প্রশ্ন। লেখো হচ্ছে যে কম্প্রিহেন্সিভ কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 1 লেখেন, প্রমাণ করো যে বেগ সময়ের সমানুপাতিক। প্রুভ দ্যাট v is proportional to t। কেমনে করবেন? ফর্মুলা জানি আমরা, যে v is equal to u plus at। এখন u তো আদি বেগ, সেটা না একটা ইস্যু। u যদি 0 হয়, v is equal to at, a হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, অতএব v is proportional to t। গেল। আরেকটা কোয়েশ্চেন আসে, নাম্বার 2, প্রমাণ করো যে বেগ ত্বরণের সমানুপাতিক সরণের বর্গমূলের সমানুপাতিক। প্রুফ দ্যাট b is proportional to root over s। তো এটা কিভাবে করব? খুবই সোজা,
এই জায়গায় হচ্ছে যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 AS। ফর্মুলা আমরা জানি এটা, তাহলে এখানে আমরা জানি এগেন ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, যদি আমি বস্তুটাকে স্থির ধরি। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 AS। এখন 2A হচ্ছে কনস্ট্যান্ট, অতএব ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস, অতএব ভি ইজ প্রপোর্শনাল টু √/S। বাস, আমাদের কাজ শেষ। এই হচ্ছে আমাদের কাহিনী, ঠিক আছে। ওকে, সবার হয়ে গেলে বললেন। আচ্ছা, আপনাদেরকে অনেকগুলো জিনিস পড়াই দিছিলাম লাস্ট দিন, তো এগুলা কোন সালে কোন কোয়েশ্চেনের সাথে লিখে দেই নাই, একটু কোয়েশ্চেনগুলো লিখে দিচ্ছে, হ্যাঁ, কোন সালে কোনটা আসছে একটু লিখে ফেলেন। আমি এটা বলতে ভুলে গেছিলাম আমি। সবাইকে লিখেছি বাবা? আচ্ছা, এটা একটু লিখে ফেলেন কোয়েশ্চেনটা। কোন সালে কোনটা আসছে আমি একটু লিখে দিচ্ছি সংজ্ঞাগুলোর মধ্যে। প্রথমে লেখেন মন্দনের সংজ্ঞাটার পাশে লিখে রাখেন। এটা আসছিল হচ্ছে অল বোর্ড 18। অল বোর্ড 18 লিখতে ভুলে গেছিলাম। যশোর বোর্ড 23, বরিশাল বোর্ড 15, আর এটা হচ্ছে ময়মনসিং বোর্ড 21-এ আসছিল। হ্যাঁ, সবাই খাতায় চলে যান, খাতায় যেটা একটু লেখেন কত কত সালে আসছিল লিখে রাখেন। লিখেছি? ওকে, এটা আসছিল এত সালে। তারপরে ত্বরণের সংজ্ঞাটা, চলে যান, ত্বরণ বা এক্সেলারেশন, এক্সেলারেশনের সংজ্ঞাটা লেখেন। এটা ছিল রাজশাহী বোর্ড 24-এ, তারপরে আসছে যশোর বোর্ড 20-এ, শুধু তাই না, চিটাগং বোর্ড 24, এবং একই সাথে দিনাজপুর বোর্ড 22-21। ঠিক আছে, ওকে, এতটুকু ডান। তাহলে এটা গেল ত্বরণের সংজ্ঞা। ত্বরণের পরে আপনাদের একটা দিছিলাম হচ্ছে সমবেগ, মনে আছে? সমবেগের সংজ্ঞা কোথায় ছিল? সমবেগ, সমবেগ, হ্যাঁ, সমবেগের সংজ্ঞাটা আসছিল, লিখে ফেলেন। এই সমবেগের সংজ্ঞা আসছে সিলেট বোর্ড 22-এ, লিখে ফেলেন সিলেট বোর্ড 22। তারপর কি আছে? তারপর কি আছে? কোন বোর্ডে কোনটা সেগুলো ফাইন্ড আউট কিভাবে করেন? বসে বসে গাইড মুখস্থ করি আর কি করবো? তুমি গাইড মানে হচ্ছে টেস্ট পেপার আর কোয়েশ্চেন, বসে বসে দেখি কোনটা কোন সালে আসছে, তখন মুখস্থ করি বসে বসে। ওকে, তারপর কি ছিল? গড়বেগ। গড়বেগ আসছে তোমার, এটা লেখো, গড়বেগটা আসছে, আমি লিখে রাখছি এখানে অবশ্য, কুমিল্লা বোর্ড 23, বরিশাল বোর্ড 23। কুমিল্লা বোর্ড 23, বরিশাল বোর্ড 23। লিখে ফেলেন এগুলো, পরে আমার মনে থাকবে না লিখাই দিতে। ওকে, এটা গেল গড়বেগ বা অ্যাভারেজ ভেলোসিটির সংজ্ঞা আসছিল। দেন দ্রুতি কি, এটা দেওয়া হয় নাই। দ্রুতির সংজ্ঞায় চলে যান। দ্রুতির সংজ্ঞাটা লিখে ফেলেন, এটা আসছিল দিনাজপুর বোর্ড 21-এ। দিনাজপুর বোর্ড 21, আর হচ্ছে যে ময়মনসিংহ বোর্ড 22। আচ্ছা, ওকে, আমাদের দ্রুতি গেল। দ্রুতির একটা সংজ্ঞা লাগতো, তাৎক্ষণিক দ্রুতি, এটা পড়াই নাই। একটু কয়েকটা জিনিস একটু লিখে রাখেন, আপনাদের যেই যেই জিনিসগুলো নেক্সট টপিকে যাওয়ার আগে কয়েকটা বোর্ড কোয়েশ্চেন হচ্ছে মিসিং গেছে। ঠিক, আমি নেক্সট টপিকে যাওয়ার আগে বোর্ড কোয়েশ্চেন লিখে নিই, ঠিক আছে? লেখেন বোর্ড কোয়েশ্চেন্স, কারণ কি পরের টপিকে তো ম্যাথে যাওয়ার আগে একটু লেখা দরকার। বোর্ড কোয়েশ্চেন লেখেন। নাম্বার ওয়ান লেখেন হচ্ছে যে এক, তাৎক্ষণিক দ্রুতি কাকে বলে? হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস, হোয়াট ইজ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। লেখেন গতিপথের
যে কোনো মুহূর্তের, হ্যালো ভাই, হ্যালো। আচ্ছা, তাৎক্ষণিক গতি বলে ইনস্ট্যান্টেনিয়াস চেঞ্জ, instantaneous speed is the speed at any moment. ডান সবার? এটা আসছিল তোমার, লিখে ফেলো, মনে থাকবে না আর কি না লিখে দিলে। এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 21, আর হচ্ছে দিনাজপুর বোর্ড 15, সরি দিনাজপুর বোর্ড 22, 24, 24 সালের প্রশ্ন, 24 সালেই আসছে। ঠিক আছে বাচ্চারা, সবাই লিখছেন এতটুকু? দেখতে পাচ্ছি না কি লেখা হচ্ছে না হচ্ছে। ওকে, ডান। সো এতটুকু যদি হয়ে থাকে, গড় বেগ, তাৎক্ষণিক দ্রুতি, মন্দন, এগুলো সব পড়াইছি। আচ্ছা, সংজ্ঞা হিসেবে আমাদের টোটাল এই চ্যাপ্টার থেকে 21টা সংজ্ঞা আসছে এ পর্যন্ত। আমরা আল্লাহর মতে হচ্ছে যে অলরেডি প্রায় 7-8টা সংজ্ঞা পড়ে ফেলছি, তো বেশি সংজ্ঞা নাই ওই চ্যাপ্টারে। ঠিক আছে, গেল এতটুকু। এরপরে আসেন অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে একটা হচ্ছে যে আমাদের পড়া বাকি ছিল, তো এটা একটু লিখাই দিই। লেখেন অনুধাবন, অনুধাবন বা কম্প্রিহেনশন। এখানে কয়েকটা হচ্ছে যে প্রশ্ন আমাদের বোর্ডে আসছে, এগুলো লিখে ফেলতে হবে। তো এটা কি আসছে একটু দেখে ফেলি আমরা, লিখে ফেলেন আমাদের এখানে। নাম্বার 1, সরণ বস্তুর গতিপথের উপর নির্ভরশীল নয়। দেখেন, ডিসপ্লেসমেন্ট ইজ নট ডিপেন্ডেন্ট upon the path. দেখেছি সবাই? গতি না দ্রুতি? দ্রুতি ঠিকই আছে, তাৎক্ষণিক দ্রুতি আসছে ভাইয়া, গতি আসে না। ও, এটা 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 দ্রুতি, সরি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, এটা আসছে হচ্ছে 2 মার্কের প্রশ্নে, সেটা তো তোমরা পারবাই আই গেস। বরিশাল বোর্ড 24। এটাতে কি আসবে বাবা? এটা হচ্ছে তোমার ওই যে জাস্ট ব্যাখ্যা করবা যে আসলে সরণ দিন শেষে জাস্ট দুইটার মধ্যে স্ট্রেট লাইনের দূরত্ব, এটা ওই সার্কুলার প্যাথটা ম্যাটার করে না, সেটা তোমরা বানায় লিখতে পারবা। লাগলে আমাকে লিখে দেখাইও, আমি একটু চেক করে দিবনি যে আদৌ ঠিক আছে কিনা। ওকে, তারপরে ছিল হচ্ছে যে সমুদ্রে চলমান বস্তুর সরণ শূন্য হয় কেন? সেম কোয়েশ্চেন। সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ হবে।
শূন্য কেন? ওয়াই ইজ এক্সিলারেশন জিরো ফর এনি অবজেক্ট উইথ ইউনিফর্ম ভেলোসিটি। ঠিক আছে, তো এটা হচ্ছে যে তোমার আসবে কত, সিলেট বোর্ড 22-এর। তো দেখেন আমরা মোটামুটি সব টাইপের কোয়েশ্চেন পড়ছি। আপনাদেরকে একটা পড়াইছিলাম সমদ্রুতিতে চলমান বস্তুর ত্বরণ থাকতে পারে কিনা, এই কোয়েশ্চেনটা আপনাদেরকে সেদিন পড়াইছিলাম লেকচার নাম্বার 2-তে মোস্ট প্রবাবলি। হ্যাঁ যেটা, এইটার কোয়েশ্চেনের অ্যান্সারটা লিখে ফেলেন, এই কোয়েশ্চেনটা লিখে রাখেন। এটা হচ্ছে যে তোমার বরিশাল বোর্ড, রাজশাহী বোর্ড 23-এর কোয়েশ্চেন। লিখে ফেলো, হ্যাঁ, যে সমদ্রুতিতে ঘূর্ণায়মান বস্তুর বেগ সুষম কেন, সুষম না কিনা এটা। ওকে, ঠিক আছে, এরকম টাইপের আরো কোয়েশ্চেন আছে। আমরা লাস্ট একটা কোয়েশ্চেন লিখে দিয়ে আজকে ছুটি দিব, আজকে মানে ম্যাথ শুরু করবো না আমরা, ম্যাথ নেক্সট দিনই শুরু করতে হবে। তো লাস্ট কোয়েশ্চেন আজকের নাম্বার 3। এগুলা পড়তে হবে ভাই, এগুলো যদি না পড়েন তাহলে 1-2 মার্কের প্রশ্নে ধরা খেয়ে বসে থাকবে না। একটা টাইম আসবে যখন আপনি ম্যাথ পারবেন, 1-2 মার্কের কোয়েশ্চেন পারবেন না, তো এগুলো একটু লিখতে হবে। কোন বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নয় কেন? If average velocity is zero, why not average speed zero? এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার আমি আপনাদেরকে দিয়ে দিব, কিন্তু আপনারা আগে আমাকে হচ্ছে যে গ্রুপে সবাই পোস্ট করবেন অ্যান্সার গুলো, ঠিক আছে? আমি দেখতে চাই আপনাদের হচ্ছে যে ঠিক মতো আগে অ্যান্সার গুলো আসে কিনা। মোটামুটি এই একই টাইপের কোয়েশ্চেনই বারবার আসছে, সেগুলো আপনারা অলরেডি পারেন, নাথিং নিউ। সো এগুলা মোরাললেস আপনাদেরকে ক্লাসে বোঝানো হয়েছে। এবার ইন কেস অফ কি এক্সপ্রেশন উইদাউট ম্যাগনিটিউড, আমি সেশন তখন ভেক্টর ফরম্যাটে বুঝাই, বুঝছেন? তো ভেক্টর ফরম্যাটে বুঝাইলে তখন আর কি, মানে ভেক্টর মানে হচ্ছে আয়তাকার ভেক্টর আছে বা রেক্টাঙ্গুলার ইউনিট ফর্ম অফ ভেক্টর আছে, এটা এক্সপ্রেস করে। সো ওইটার মাধ্যমে বোঝানো হয়, বাট আই নো লাইক তোমাদের সিলেবাস এখনো নাই, সো ইটস হার্ড ফর ইউ টু ইভেন ভিজুয়ালাইজ দ্যাট, বাট এর আছে, ওয়ে আউট আছে। ওকে বাচ্চারা, আমাদের ওয়াই এর পরে কি রট লিখছেন? ওয়াই এর পরে কি লিখছি? ওয়াই নট, নট রট না, নট টানে চলে আসছে, ওয়াই নট। ঠিক আছে বাচ্চারা, প্রুফের ম্যাথ আমরা রেস্ট কনসিডার করি কেন অলওয়েজ? কারণ ভাইয়া প্রুফের ম্যাথে রেস্ট কনসিডার না করলে তো আসলে আমরা দিন শেষে হচ্ছে যে ওইটার ইয়াটা পাবো না, ওই এক্স্যাক্টলি কার সাথে হচ্ছে যে তার সম্পর্ক সেটা আমরা পাবো না। সেই জন্য আমরা রেস্ট কনসিডার করি। এটার আরেকটা ব্যাখ্যা ম্যাথমেটিক্স দিয়ে আছে, যখন আমরা সরল রেখা দিয়ে বুঝাবো, বাট এটা এখন তোমাদের মানে ক্যাপাসিটির বাইরে, আমরা বুঝাবো পরে ওইটা। তো এই জন্য তোমাদের জন্য আপাতত জাস্ট হচ্ছে এটা মাথায় রেখো যে তাহলে আমরা হচ্ছে এক্স্যাক্টলি কার সাথে এটা ডিপেন্ডেন্ট সেটা আমরা বুঝতে পারি না, এই কারণে। ভাইয়া এসটি এর স্লাইডটা একবার দিব? হ্যাঁ শিওর ভাইয়া। দ্রুতি কয় প্রকার? দ্রুতি আর বেগ একই, মানে যে যে কয় প্রকার বেগ সে কয় প্রকার দ্রুতি। ওকে, এসটি এর স্লাইড হচ্ছে এই যে, কোনটা, কোথায় ছিল এসটি এর স্লাইড? এই যে, হ্যাঁ। তো আজকে আমরা কি করলাম? এগুলা পড়লে কি আর বই পড়া লাগবে? আল্লাহ, ইনশাল্লাহ না, আমি চেষ্টা করছি আপনাদের যেন বই ধরাই না লাগে, মানে আমি সেভাবে আপনাদেরকে নোট করে পড়াই দিচ্ছি, যেন আপনাদের একটু বোরিং লাগলেও এট টাইমস যেন আপনাদের বই ধরা টরা না লাগে। আর বইয়ে এমনি আপনাদের ডিরেক্ট অ্যান্সার দেওয়া নাই, সো নো পয়েন্ট ইন স্টাডিং। ঠিক আছে বাচ্চারা, আপনাদের মোটামুটি শেষ। আমরা নেক্সট 2 ক্লাসে, মানে নেক্সট ক্লাসটা হচ্ছে ফুললি ম্যাথের উপরে হবে। ফুললি আমরা এই ফর্মুলা রিলেটেড যত টাইপের ম্যাথ আছে হরাইজন্টাল গতির সব ধরনের ম্যাথ করব। সব ধরনের ম্যাথ করে তারপরে আমরা যাব হচ্ছে পরন্ত বস্তুর গতিতে। তো নেক্সট 2 উইকের ক্লাস, এক উইকে আমরা হচ্ছে যে এই সবকিছু পড়বো, আর তারপরের উইকের ক্লাসটা অন্যভাবে হবে। হাউএভার আপনাদের জন্য একটা ছোট্ট গুড নিউজ আছে, গুড নিউজ শুনবেন? কে কে গুড নিউজ শুনতে চান? কে কে গুড নিউজ দিতে চান? ত্বরণ এ কনস্ট্যান্ট কেন? বিকজ হচ্ছে একটা গিভেন কেসে অলওয়েজ ত্বরণ বা এক্সেলারেশন কনস্ট্যান্টই থাকে। সবাই গুড নিউজ শুনবেন, ভেরি গুড। গুড নিউজ হচ্ছে আগামী সপ্তাহে ক্লাস হবে না।
আগামী সপ্তাহে ক্লাস আমি নিতে পারছি না, এটা কারণ হচ্ছে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? এবার শোনা যায়? হ্যালো, হ্যাঁ। নেক্সট শুক্রবার দিন ক্লাস নাই, বিকজ আগামী শুক্রবার আমার কাজিনের বউ ভাত। তো কাজিনের বউ ভাত, তো আমি হচ্ছে যে অনুষ্ঠানে থাকবো। আপনাদের নেক্সট শুক্রবার দিন ক্লাস নেই, শনিবার দিন ক্লাস আছে। শুনতে পাইছি এবার? দাওয়াত দিলেন না, দাদা না। হ্যাঁ। আল্লাহ হাফেজ, টাটা। বিয়ে কেন ফ্রাইডেতে হয়? কারণ সবার বন্ধ থাকে। কি ধরনের অদ্ভুত প্রশ্ন বলা হয়!